বঙ্গবন্ধু বাদে আর মুক্তিযুদ্ধ বাদে আমাদের আর কোনো অর্জন নাই। এটা আমার ব্যক্তিগত মত। তারপরে তো উত্তরটা পরিষ্কার হলো না ঠিক। ধারণ করা তো একটা বিশাল ব্যাপার, ধারণ করা বিশাল ব্যাপার। আমি অন্যভাবে বলি, আমি প্রায় বলি যে বঙ্গবন্ধুর সাথে তর্ক করা গেছে, কিন্তু আজকে একটা ইউনিয়ন পর্যায়ের যে কোনো দলই হোক তার সাথে তর্ক করা ডিফিকাল্ট। সে বিএনপির হইতে পারে, জামাতের হইতে পারে, জাসদের হইতে পারে, আওয়ামী লীগের হইতে পারে। তার মানে কি ওই উদার মন মানসিকতা, সহনশীলতার জায়গাতেই নেই। আমি আপনার আমার মোবাইল থেকে ছবি দেখাইতে পারবো যে বঙ্গবন্ধুর সাথে নওয়াব বুক্তি বেলুচিস্তানের, যাকে গুলি করিয়ে পাকিস্তান আর্মি মারছে, তার সাথে ছবি আছে। আমি দেখাইতে পারবো জিএম সাইদের সাথে জড়াজড়ি করে ছবি তুলছে, আছে আমার কাছে, রেখে দিছে এটা, যে একের পর এক। যে আমার একটু ইচ্ছা আছে যে লিখবো, কারণ পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর যে একটা প্রচণ্ড ছিল, শক্তিশালী ভূমিকা ছিল, সেটা নিয়ে কেউ লেখে নাই। শুরু করেছেন নাকি সেই কাজ? কিছু কিছু সুযোগ শুরু করছে। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছি, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের দুটি বড় অর্জন, একটি বঙ্গবন্ধু আর একটি স্বাধীনতা যুদ্ধ। যে স্বাধীনতা যুদ্ধ এবং বঙ্গবন্ধু, যেই যুদ্ধের আপনি বীর মুক্তিযোদ্ধা, তো যুদ্ধের পরে সার্টিফিকেট নেননি কেন সে সময়? ও সার্টিফিকেট নেই না কেন? আমার সার্টিফিকেটেই কম হলে পরে 3000 লোক ইন্ডিয়া ক্রস করছে, আর আমি তো সার্টিফিকেটের জন্য যুদ্ধ করি নাই। যারা মানে কি মনিভাইয়ের সাথে আপনার কিছু কথাবার্তা হয়েছিল? মনিভাইয়ের সাথে কথাবার্তা মানে কি, যে ওই ব্লাঙ্ক সার্টিফিকেট পাঠাই দিছে, মনিভাই পাঠায় না, যেই পাঠাইছে, পাঠাওয়ার পর তো আমার মাথা গেছে গরম হয়ে, যে নিয়ে গেছে ও তো কোরিয়ারে বইলে লাভ নাই। তা বললাম যে এইগুলো কেন, এইগুলো যার যার নাম লিখে দিবেন। এইটা একটা কথা, আর এই সাইন কার্ড, তো সাইন জারি হোক। তারপরে আমি কিছু যেটা দিছে মুক্তিবাহিনীর, এটা ফেলাই দিলাম থেকে, আর মুজিব বাহিনীটা দিয়ে দিলাম আবুল হাসনাত আবদুল্লাহকে, যে আপনি নেন, এগুলো আপনি কি করবো। উনিও কিন্তু ওইগুলো রাইখা দিয়েছিলেন, এবং পরবর্তীতে 111-এর পরে দেখলাম তো ওনার বাসা থেকে ওইগুলো ব্লাঙ্কগুলো রিকভার করছে, মানে উনিও ওটা কাজে লাগান। এখন কে এই সার্টিফিকেট নিবে? আপনি কি, আমি একটা সার্টিফিকেটের জন্য যুদ্ধ করছি, না একটা বাড়ি লুট করার জন্য যুদ্ধ করছি? আমি যুদ্ধ করছি এই দেশটাকে স্বাধীন করার জন্য। স্বাধীন হয়েছে, বাস, ওইখানে আমার ডিউটি শেষ। এবং এইটা নিয়ে যখন নালিশ হয়েছে, তখন বঙ্গবন্ধু মনিভাই ছিলেন, তো জিজ্ঞেস করছে যে তুই নাকি এরকম সার্টিফিকেটগুলো পানিতে ফেলাই দিছিস? জি। কেন? কিসের জন্য সার্টিফিকেট? তোর সার্টিফিকেট দরকার নেই, দরকার আছে আপনি একটা সার্টিফিকেট দেন। হাইসে দিছে, হাইসে মনি ভাই বলে যে মনি দেখ বাপের বেটা। সেই বঙ্গবন্ধু যেদিন চলে গেলেন, সেদিন তো ঘটনাচক্রে আপনারও ঢাকায় থাকা হয়েছিল। হ্যাঁ, এবং এটা আমি বলবো যে ঘটনাচক্রে দুর্ভাগ্যই বলবো, আমার দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি বলবো না। তা আমি ওই দিন, আজকে যিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক জনাব ইউসুফ হোসেন হুমায়ুন সাহেবের বোনের বিয়ে ছিল, ওই বিয়ে উপলক্ষে আমাদের ঢাকা আসা। এখন লঞ্চে বৈশা ওই ট্রানজিস্টারে কে যেন বললো যে এরকম এরকমই হয়েছে, এটা ঠিক বিশ্বাস করলাম না। হাঁটতে হাঁটতে আমি আজমপুরে আসলাম। আগেই তো বলছি যে বঙ্গবন্ধুর পরিবারের সাথে একটা সম্পর্ক ছিল আমার পরিবারের। তো ওই সকালে হাইটা আমি বাসায় এসে দেখি আমার খালার বাসা, যে আব্বা নাই বাসায়। আব্বা বাসায় থাকার কথা, কারণ এই বিয়ের উপলক্ষে উনি আগেই আসছেন। তা আমি ঢোকার পরে হাত মুখ ধোয়ার কিছুক্ষণ পরই বাসায় দেখলাম যে একটা উত্তেজনার ভাব আছে। তো সবাই চা খেলাম, খাওয়ার পরে দেখি যে আব্বা আসলো। আইসা সে বললো যে এরকম নাই, আমি ঘুরে আসছি, কু হয়েছে। এবং আমি হসপিটাল থেকে আসছি, হসপিটালে শ্রীনিবাস সাহেবের ওয়াইফ, মেয়ে এবং শানুভাবির কথা বললেন যে এর ইনজিওর্ড অবস্থায় আছে, তোর উচিত এই মুহূর্তে চাটা খাওয়া বাদ দে, দেখা করিয়া। আমিও চিন্তা করলাম যে হ্যাঁ, আসল যাওয়া উচিত। গেলাম,
অনেক বাধা বিপত্তি, যেগুলো ওগুলো আর বললাম না, এগুলো যদি কোনদিন লেখার সুযোগ পাই তাহলে লিখে যাব। গিয়ে যে অবস্থা দেখলাম, এটা এত অমানবিক, এত অমানবিক। শ্রীনিবাস সাহেবের এক মেয়ে বোধহয়, ডাক নাম বোধহয় শিউলি, বেঁচে আছে এখনো। ওদের 17টা না 18টা গুলি খেয়েছে। আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে, এই সাদেক আবদুল্লাহর বড় ভাই সুকান্ত, বাবু বাবু ডাকতাম, নাই, মারা গেছে। ভাবি, তার গুলি, শ্রীনিবাস সাহেবের ওয়াইফ, তার সর্বাঙ্গ রক্তে ভাইসে গেছে। এবং সবাইকে পাশাপাশি একটা বেডের মতোই, আমি ঠিক মেমোরিতেও আনতে পারতেছি না, কারণ অল্প কিছুক্ষণের জন্য আমাকে রাখছে, তারপর টাইনে আবার বের করে নিয়ে আসছে। তো যতটুকু পাশাপাশি দাঁড়াবার এটা চেষ্টা করছি, এই কারণে চেষ্টা করেছি যে মানবিকতার দিক থেকে। কারণ বঙ্গবন্ধু যদি ধরেও নেই কোনো অপরাধ করছেন, ওনার বিচার হইতে পারত। খুন করার অধিকার তো কারো নাই। যারা খুন করছেন তারা খুনি। এবং এই নাবালক, অসহায় এই নারীদের উপর অত্যাচার করার তো কোনো গুলি করে সাহস দেখাবার মতো নেই। এবং আমি জানি এই যে মাজেদ, ক্যাপ্টেন মাজেদ, সে কিভাবে পড়িয়ে থাকতো শ্রীনিবাস সাহেবের বাসায়। ভোলার ক্যাপ্টেন মাজেদ কিভাবে পড়িয়ে থাকতো, এবং চাকরিটাও সংগ্রহ করছে, ওই ওয়াবদা না কিসে যেন চাকরি একটা জোগাড় করছিল শ্রীনিবাস সাহেবের ধরে, অথচ তার বাসায় গিয়ে অপারেশন করতে যায়। কত বড় নৃশংস পশু। পশুরও বোধহয় এই বোধটা নেই। তো ওই ঘটনা, ওইখানে আমু ভাইয়ের আর এক কাজিন রিন্টু গান গাইতো, ওদের একটা সংগঠন ছিল, গানের সংগঠন। ললিত দাস ছিল যে গিটার বাজাইতো। এদের শ্রীনিবাস সাহেব ওই বলছে, তোরা যাবি কেন, থাক রাতে। ওদের মধ্যে গুলি খেয়ে রিন্টু মারা গেল। তো মানুষের একটা থাকে, নীতিবোধ থাকে। 15ই আগস্টের ঘটনাটা এই নীতিবোধের চরম, মানে এটা আমি কি বলবো, যে আমার কাছে জুলিয়াস সিজারের ঘটনার থেকেও এটাকে নৃশংস। সপরিবার আপনি একটি খেয়াল করে দেখেন, তারা বঙ্গবন্ধুর বাসায় অ্যাটাক করছে, তারা মনিবের বাসায় অ্যাটাক করছে, এক জায়গায় না, কিন্তু তারা শ্রীনিবাস সাহেবের বাসায় অ্যাটাক করছে। হ্যাঁ, তো এই যে কতখানি দুর্বিসন্ধি হইলে পরে, নিগুড় মাথার খুনি হইলে পরে এই ঘটনাগুলো ঘটাইতে পারে, নৃশংস যদি না হয়। শিশুকে মারা, একটা শিশু, বাবুর চেহারা এখন আমার ভাসে চোখে। অনেকে আমার বলে যে তুমি, আমার অপবাদ দেয় যে আমি অনেকটা জাসদ হইলেও আওয়ামীপন্থী, কিন্তু যেহেতু ঘটনাগুলো আমি দেখছি, আওয়ামী কি জাসদ আমি বুঝি না। আমি বুঝি এটা অমানবিক, অমানবিক, অকাল্পনিক একটা, মানে কল্পনা করলে আমার গা শিহরিয়ে ওঠে। একটা ব্যাপারে আপনার মতামত জানতে যাচ্ছিলাম। যেই দলের রাজনীতি আপনি করেছেন, যেই দলের রাজনীতিতে আপনি বিশ্বাস রেখেছেন, 71-এ মুক্তিযুদ্ধে গিয়েছেন, সেই দলের এখনকার রাজনৈতিক অবস্থানটা আপনার কাছে কেমন মনে হয়? এবং যেহেতু আপনাকে প্রশ্ন করছে এই কারণে, বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন বলে, সেই দল কি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে বিশ্বাস করছে বলে আপনার মনে হয়? খুব ক্রিটিক্যাল কোশ্চেন করছেন। আসলে দল যদি বলেন, জাতি যদি বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুকে বিক্রি করছি। তাই গেলেন জানি না, আমি চলে গেলাম করাচি গেলাম, কারণ 68 আবার আমার রাস্টিকেশন হয়। এটা নিয়ে ভাই, মনি ভাই এরা চেষ্টা করলেন বিভিন্ন কলেজে ভর্তি করার, কোথাও হইতে পারলাম না, চলে গেলাম করাচি। এই করাচিতে গিয়ে আবার শুরু করলাম। আমারে এখনো খেয়াল আছে, যাবার সময় মনি ভাই বললেন যে খবরদার ওইখানে গিয়ে কিন্তু আর রাজনীতির নাম নিবি না,
কিন্তু আপনি তো সেখানকে আমি ওইখানে গিয়ে সাধারণ সম্পাদক। হ্যাঁ, গিয়েই অবশ্য উনি পরবর্তীতে যখন গেছেন তখন আমারই ইনফর্ম করছেন। আমি হোটেল জ্যাবিজের রুম টুম এগুলো অ্যারেঞ্জ করে দিছি, ছিলেন বঙ্গবন্ধু যাবার আগে। এবং এই মিটিং টিটিং এটা অন্য কেউ কিন্তু জানতেন না, অনলি মনিবাই জানতেন যে বঙ্গবন্ধু কোথায় যাবেন। এটা আমার বলতো যে এইখানে যাবে, তুই যা, তুই কর। যেমন গাড়ি আনবো কার কাছ থেকে, কোন গাড়িটা সে যাবে, এটা তো বঙ্গবন্ধু জানতেন না। আচ্ছা, এবং একমাত্র বুলেট প্রুফ কার ছিল একজন, প্রাইভেট। পাকিস্তানের প্রেসিডেন্টের থাকতেই পারে, গভর্নরের থাকতেই পারে, ওগুলো তো আর পাবো না। কিন্তু একজনের ছিল আমার জানা মতে, সে হলো একটা ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ব্যারিস্টার রোশন আলী ভীমজি, এবং হি ওয়াজ পার্সোনাল ফ্রেন্ড টু বঙ্গবন্ধু, এটা আমার জানা ছিল। তা আমি গিয়ে দেখা করলাম, দেখা করার পর সে গাড়ি দিয়ে দিল, এবং সেই গাড়িতে চড়েই কিন্তু বঙ্গবন্ধু এয়ারপোর্ট থেকে, কারণ আমরা খুব আতঙ্কে ছিলাম, আচ্ছা, নিয়ে আসলাম বিজ লাক্সারিতে হোটেলে। এবং কীরকমের সেই হোটেলটার নিচতলাটা কাইয়ুম খান আবার রিজার্ভ করে রাখছে। আমরা সারা বাঙালিদের ইউনাইট করলাম এই বলে যে দেখো আমাদের একটা নেতা, শতাব্দী প্রতিদিন নেতা জন্মায় না, শতাব্দীর পর শতাব্দী বয়সে একটা নেতা জন্মায়, আমাদের এই নেতা, তার যদি কিছু হয় তাহলে হু বিলিভ মি, ইউ ক্যান বিলিভ ইট, যে ওই হোটেল প্রাঙ্গণ যেটা সব শ্রমিকে বোঝাই ছিল, সবাই বাঙালি শ্রমিক, বাঙালি শ্রমিক। এবং অদ্ভুত বিষয় হলো ইন সার্ভিস সিপাই যারা ছিল, সিপাই, হ্যাঁ, তারা পাকিস্তান আর্মির, হ্যাঁ পাকিস্তান আর্মির, তারা এসে সেলুট মেরে মেরে মানে মেরে। তা আমি দু একজনের চিনে বললাম যে চাকরি থাকবে, না থাকে না তো পাকিস্তান তো রাখতে চাই না আমরা, লিডার হুকুম দিক, পাকিস্তান থাকবে না, এইভাবে বলতেছে। তো তারও কারিশমা। বঙ্গবন্ধু গিয়ে যখন বললাম যে যেহেতু মনিভাই মামাও ডাকতেন, উনি মাঝে মধ্যে বলতেন যে তুই কিন্তু আমার মামা ডাকবি না, চাচা ডাকবি, মামাই ডাকি, আউম ভাই মামা ডাকতেন। তো বললাম যে মামা কাইয়ুম খান তো নিচতলা, আপনার নিচতলা বুক করে রাখছে আগেই, এটা বুঝতে পারি না, তাহলে আমরা ওইটা বুক করে রাখতাম। তুই ঘাবড়াইতেছিস কেন? আমি ঘাবড়াই না, তো বুঝেন না, দেখ। তারপর এই তার সচরাচর পাঞ্জাবি পরিয়ে পাইপ টানতে টানতে নামছে, নিচে দেখলাম যে কাইয়ুম খান একদম জড়াই ধরলো তারে, হ্যাঁ মুজিব কেসা হ্যায় তুম, এত মানে কি বলবো যে রসিক, মানুষকে বুঝতেন, জানতেন। এটা আমি বুঝাইতে পারবো না। উনি একদিকে পাইপ টানতেছেন, গলা ধরতেছেন, আরেকদিকে আমাদের ইশারা করতেছেন যে কি বুঝতেছিস তোরা। এরকম নেতা আপনি কোথায় পাবেন? আমির হোসেন আমুর সাথে আপনার সম্পর্কটা কি? ওরে বাবা, তার সম্পর্ক হইল আমার রাজনীতি, বলা যায় রাজনীতির সে, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা হইলো যে আমার দাদা যখন ইন্তেকাল করেন, উনি একটা 62 ইলেকশনের সময় উনি অপোজিশনের ছিলেন, কনভেনশন মুসলিম লীগের ক্যান্ডিডেটের এগেনস্টে উনি ক্যান্ডিডেট ছিলেন। তো উনি নৌকাডুবিতে মারা যান। মারা যাওয়ার পরে এই লাশ নিয়ে যারা আসেন তাদের ভেতরে সবই আম ভাই, বারেক ভাই, হিরু ভাই, এরা সবাই ছিল। এবং তারা এই দিদেন 62-র যারা ছাত্র নেতা, 62-তে যারা আন্দোলন করছেন, তারাই তার ডেড বডি নিয়ে ওই কবরস্থ করছেন, দাফন টাফন এগুলো করছেন। আর একটা, এবং তখন আমার গলা ছিল মেয়েদের মতো ভাঙা, তো তার দেখে তাদের, আপনার তখন 16 বছরের মতন বয়স? না, আমার তখন 12-13 বছর বয়স, হাফ প্যান্ট পরতাম। উনি শিখিয়ে দিতেন, সেই অনুযায়ী মাইকে বক্তৃতা দিলে পরে লোকের জন্য যারা চেহারা দেখতে হইতো না, তারা মনে করতো কোনো মেয়ে মানুষ বক্তৃতা দিতেছে, উৎসুক হয়ে কাছে আসতো, দেখতো, এই আর কি, এইভাবে। এবং উনি হাতে ধরে 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 শিখেছেন রাজনীতি। ওনার ঋণ আমি শোধ করতে পারবো না। 70-এ নাকি আপনার নির্বাচনও করবার কথা ছিল? না, ছিল না। না না না, এটা কে যেন কোথায় যেন বলছে, এটা আমার ছিল না, কারণ আমি এত পাগল ছিলাম না। পাগল ছিলেন না বলছেন কেন? পাগল মানে নির্বাচন মুখী, যে আমি নিজের বেলা আমি বুঝি যে আমার ওয়েট কতটুকু, আমি এটুকু বুঝি।
নির্বাচন আওয়ামী ভাইয়েরই তখন লোকে বলছে যে সবচেয়ে এত অল্প বয়সে কেন নির্বাচন করতেছে। আওয়ামী ভাই যখন পার্লামেন্টে নির্বাচন করতেছেন 70-এ, তখনই লোকজন বলতেছে এত অল্প বয়সে কেন নির্বাচন করবে। তা আমি তো চাই। জনাব জেরাই খান পান্না, আপনার এই যে রাজনীতি যেটা ছাত্রলীগের হাত ধরে এগিয়েছে, তো সেই ছাত্রলীগেরই একটি অংশ সম্পর্কে বলা হতো যে তারা বেশ কিছুটা র্যাডিক্যাল ছিল, মানে স্বাধিকারের বহু আগের থেকেই তারা স্বাধিকারের স্বপ্ন দেখতেন। যখন আরেকটা অংশ একটু ধীরে চলো নীতিতে আগাতে চেয়েছিলেন, স্বায়ত্তশাসনের কথা বলতেন, তো যে র্যাডিক্যাল অংশটা তাদেরকে বলা হতো নিউক্লিয়াস। অনেকে বলেন যে ইট ওয়াজ এ কমপ্লিট মিথ। আপনার এ ব্যাপারে আমি একটু মন্তব্য জানতে চাচ্ছিলাম এবং আপনার সে সময়ের স্মৃতিটা জানতে চাচ্ছি। ছাত্রলীগের ভেতরে হ্যাঁ ঠিক বিভিন্ন ধারার থাকতে পারতো, বিভিন্ন মত না হলে পরে তো সেটা গণতান্ত্রিক কেন্দ্রিকতা হয় না। দুই ধারার দুই গ্রুপই কিন্তু স্বাধীনতা চায়, একটা স্বায়ত্তশাসনের মাধ্যমে, আরেকটা হলো যে নো, স্বায়ত্তশাসন এটা দিবে না আমরা আইসে। এবং সো ফার মাই নলেজ ইজ কনসার্ন, আমার যদি ভুল না হয়, এটা হলো 12ই আগস্ট 1970 সাল, নির্বাচনের আগে। তখন 42 বলাকা ভবনে একটা এক্সটেন্ডেড বডির মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে না, আমরা স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ব। সেই মিটিংয়ে কারা ছিলেন? সেই মিটিং একটা স্টেজে প্রেজেন্ট করতেছিলেন নুরুল আলম সিদ্দিকী। তারপর উনি ওই মিটিং একটু করার কথা বলে করে দিচ্ছেন, কিন্তু মেজরিটি ভোট ওইখানে বোধহয় 7 জন আর 437, 7 জন না 6 জন আর 37 জন, এই ভোটে ওইটা রেজলিউশন পাস হয়। রেজলিউশনটা তুলছিলেন স্বপন কুমার চৌধুরী, দিদেন ছাত্রলীগের, শহীদ স্বপন কুমার চৌধুরী, চট্টগ্রামের আমার বিশেষ বন্ধু, ঘনিষ্ঠজন, ওই প্রস্তাবটা তুলছিল এবং এটা পাশ হয়ে গেছে। এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমাদের বলো এই তো নীতিরাম সর্দার, ঢাল নাই তলোয়ার নাই, নীতিরাম সর্দার। কিন্তু আমাদের একটা মোটো ছিল। অনেকে মুজিব বাহিনীকে গালিগালাজ করে না, যে মুজিব বাহিনী এইটা বোধহয় না। আসলে আপনি মুজিব বাহিনী কিন্তু দীর্ঘ সময়, দীর্ঘকালীন একটা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েই কিন্তু মুজিব বাহিনী গঠন করা হয়। কোনো মুজিব বাহিনীর ট্রেন্ড লোককে যদি আপনি কোনো কিছু ছাড়া একটা ঘরে আসে, তাকে বলেন যে আপনি একটা তৈরি করো, মানে এক্সপ্লোসিভ তৈরি করো, সে কিছু না, টুথপেস্ট, সাবান, কিছু তেল দিয়ে সে এটা বানিয়ে ফেলতে পারবে। সেই নিউক্লিয়াসে তো আপনিও ছিলেন। ক্লেম করি না কখনো, ছিলাম মানে কি আত্মিক দিক থেকে অবশ্যই ছিলাম তাদের পক্ষে, মানে তখন তো জানতেন না, জানতাম। এবং এ নিয়ে তো কোনো আমার সাথে কোনো দ্বিমত বা ধরেন আম্বাই উনি ছিলেন এই স্বায়ত্তশাসন পক্ষে, কিন্তু কখনো তার মুখ থেকে তো আমি শুনি নাই যে না, স্বাধীনতা চাই না। বুঝছেন, বরঞ্চ যারা চায় না তারা পরবর্তীতে বিশালী হয়ে গেছে এবং পরবর্তীতে তারা কিন্তু আওয়ামী লীগেও থাকেন। তো যেই আওয়ামী লীগের রাজনীতি করেছিলেন, ছাত্রলীগের রাজনীতি করেছিলেন, সেসব ছেড়ে 71 পরবর্তী সময়ে জাসদে কেন যোগ দিলেন? পরবর্তীতে কোনো দলই কেন আর করলেন না? জাসদে যোগ দিয়েছিলাম ওই যে যৌবন যার যুদ্ধে যাবার সময়, তার ভারতের থেকে একটা, আমি মোটামুটি একটু সমাজতান্ত্রিক ধারায় বিশ্বাসী, স্টিল আমি এটা বিশ্বাস করি সারা পৃথিবীতে এই সোভিয়েত রাশিয়ার ফর্মে না হোক, চীনের ফর্মে না হোক, একটা সময় সাম্যবাদ আসবে, কারণ এই অবস্থা চলতে পারে না। এখনো তাই বিশ্বাস করেন? এখন আমি বিশ্বাস করি। পরিবর্তনটা কিভাবে আসবে আমি জানি না, কিন্তু পরিবর্তিত হতে বাধ্য, এটা আমি বিশ্বাস করি। কারণ এই ধনী দরিদ্রের এই যে লড়াই, এই লড়াই একসময় দারিদ্রেরই জয় হবে। যে জেসাস ক্রাইস্ট, ঈসা আলাইহিস সালামের একটা কথা আছে, কিন্তু পৃথিবী একদিন দরিদ্রদের হবে। আমি ধর্মের দোয়াই দেই না, কিন্তু উনিও বুঝতে পারছিলেন যে রোম সাম্রাজ্যটা টিকবে না, টেকেও না। যাই হোক, আমরাও তাহলে হয়তো আশাবাদী হতে পারি। আমরা আলোচনা অবশ্যই আসলে আমি 100% জেরাই খান পান্না